প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি অনলাইন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 4 পড়ছিলাম, এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা একটা ক্লাস নিয়েছি এর উপর, বেসিক স্ট্রাকচার অফ এসকিউএল, এগুলো পড়িয়েছি। আজকে আমরা এসকিউএল এর আরও কয়েকটা জিনিস আমরা দেখব। এগ্রিগেট ফাংশন, সেট অপারেশন, টাপল ভেরিয়েবলস, স্ট্রিং অপারেশনস, এগুলো দেখব। আমরা বেসিক স্ট্রাকচারটা দেখেছিলাম। আজকে আমরা দেখব রিনেম অপারেশন দেখব, তারপর টাপল ভেরিয়েবলস দেখব, স্ট্রিং অপারেশনস দেখব। ঠিক আছে? এসকিউএল এর বেসিক স্ট্রাকচারটা কি ছিল? সিলেক্ট ফ্রম হোয়ার, তাই না? সিলেক্টের পরে কি থাকবে? ফিল্ড নেমগুলো। সিলেক্টের পরে আমরা ব্যবহার করব কি? ফিল্ড নেমগুলো, অর্থাৎ যে ফিল্ড নেমগুলো আমরা দেখতে চাচ্ছি সেই ফিল্ড নেমগুলো আমরা সিলেক্টের পরে ব্যবহার করব। ফ্রমের পরে কি দেব? যে কোন টেবিল থেকে বা কোন রিলেশন থেকে আমরা ভ্যালুগুলো দেখতে চাচ্ছি সেটা দেব কি? ফ্রমের পরে। আর হোয়ারের পরে দেব কি? কন্ডিশন দেব, তাই না? এই হচ্ছে কি বেসিক স্ট্রাকচার, সিলেক্ট ফ্রম হোয়ার। সিলেক্টের পরে দেব কি? ফিল্ড নেমগুলো, যেমন কাস্টমার নেম, লোন নাম্বার, অ্যামাউন্ট। ফ্রমের পরে দিলাম বরোয়ার বা লোন। হায়ারের পরে দেবো কি? কন্ডিশন, তাই না? এটা হচ্ছে কি আমাদের বেসিক স্ট্রাকচার এসকিউএল এর। সিলেক্ট ফ্রম হায়ার, 3টা ক্লজ ব্যবহার করা হয়। এছাড়া আরও বিভিন্ন আমরা কিওয়ার্ড ব্যবহার করে থাকি এসকিউএল এর ক্ষেত্রে। আজকে আমরা তারই দেখব একটা অংশ, রিনেম অপারেশন দেখব, কিভাবে রিনেম করা যায়, যে একটা অ্যাট্রিবিউটকে কিভাবে রিনেম করা যায়, একটা টেবিলের নামকে কিভাবে রিনেম করা যায়। ঠিক আছে? দেখো তাহলে এখানে কি বলছে? দ্য রিনেম অপারেশন, SQL provides a mechanism for renaming both the relations and attributes. অর্থাৎ এসকিউএল কি করবে? এমন একটা মেকানিজম প্রোভাইড করবে যেখানে আমরা রিলেশন অর্থাৎ টেবিলের নাম এবং অ্যাট্রিবিউটকে আমরা কি করতে পারি? রিনেম করতে পারি। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইট ইউজেস অ্যাজ ক্লজ, আমরা অ্যাজ ক্লজ আমরা ব্যবহার করব। এবং এর স্ট্রাকচারটা দেখো বা ফর্মটা দেখো, ওল্ড নেম অর্থাৎ ওল্ড নেম অ্যাজ নিউ নেম, অর্থাৎ আগের যে রিলেশনের নামটা সেটা লিখব, অ্যাজ ব্যবহার করে নতুন রিলেশনের নাম লিখব। ঠিক আছে? ওল্ড নেম অ্যাজ নিউ নেম। অথবা পুরনো অ্যাট্রিবিউট যেটা থাকবে সেটাকে যদি নতুন নামকরণ করতে চাই সেক্ষেত্রে আমরা নিউ নেম ব্যবহার করব। এখন কথা হলো যে কেন এটা ব্যবহার করতে হয়। অনেক সময় দেখা যায় যে এসকিউএল এর ক্ষেত্রে আমরা একাধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করে থাকি, তাই না? বা একাধিক টেবিল থেকে রিলেশনশিপ তৈরি করার পর তাদের মধ্যে থেকে আমরা রেকর্ডগুলোকে খুঁজে বের করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে 2টা টেবিলের মধ্যে যদি একই ফিল্ড নেম হয় তখন কি করা হয়? সেই ফিল্ড নেমগুলোকে এসকিউএল কমান্ড ব্যবহার করে আমরা রিনেম করতে পারি। অর্থাৎ মূল টেবিলের ফিল্ডগুলোকে বা অ্যাট্রিবিউটগুলোকে রিনেম করা হয় না, ওইখানে রিনেম করা হয় না। মূল টেবিল ওইখানে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে। যখন আমরা এসকিউএল কোয়েরি ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কমান্ড দেওয়ার সময় আমরা রিনেম করে নেব। তাহলে প্রথমে ওল্ড নেম, আগের যে নামটা ছিল অ্যাট্রিবিউটের, তারপর আমরা অ্যাজ ক্লোজ ব্যবহার করব, তারপর আমরা নিউ নেম ব্যবহার করব। ঠিক আছে? দেখো, অ্যাজ ক্লোজ ক্যান অ্যাপিয়ার ইন বোথ দ্য সিলেক্ট অ্যান্ড ফ্রম ক্লোজ। তার মানে অ্যাজ ক্লোজটা আমরা কোথায় ব্যবহার করব? সিলেক্টের পরেও ব্যবহার করা যায়, অ্যান্ড ফ্রম ক্লোজ এবং ফ্রমের পরেও ব্যবহার করা যায়। ঠিক আছে?
The names of the attributes in the result are derived from the names of the attributes in the relation in the from class. The name of the attributes in the result are derived from the names of the attributes in the relations in the from clause. The rename of attributes is needed because এখানে বলছে যে এই রিনেমটা কেন প্রয়োজন, যে কথাটা আমি একটু আগে আলোচনা করলাম। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেখো। কনসিডার অ্যাগেইন ইন দ্য কোয়েরি দ্যাট উই ইউজড আর্লিয়ার, অর্থাৎ আগে এটা ব্যবহার করা হয়েছে কোয়েরিটা। সিলেক্ট কাস্টমার নেম, লোন নাম্বার। এখন দেখো লোন নাম্বারটা কি, এটাকে রিনেম করা হলো অ্যাজ ক্লোজ দিয়ে লোন আইডি, লোন নাম্বারটা রিনেম করে কি করা হলো লোন আইডি, ঠিক আছে। সিলেক্টের পরে অ্যামাউন্ট from borrower and loan, where loan dot loan number equals to borrower dot loan number, ঠিক আছে। আচ্ছা লোন নাম্বারটা কি নামে রিনেম হয়ে গেল, লোন আইডি হিসাবে রিনেম হয়ে গেল অ্যাজ ব্যবহার করে। এটা হচ্ছে কি অ্যাজ ক্লোজ ব্যবহার করে, এটা হচ্ছে পুরোনো নামটা, এটা হচ্ছে নতুন নামটা কি হচ্ছে লোন নাম্বারটা লোন আইডি, এটা হচ্ছে রিনেম অপারেশন। এরপর বলছে কি টাপল ভেরিয়েবলস, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, দ্য অ্যাজ ক্লোজ ইজ পার্টিকুলারলি ইউজফুল ইন ডিফাইনিং দ্য notion of tuple variables. A tuple variable in SQL must be associated with a particular relation. টাপল ভেরিয়েবলটা কোথায় ব্যবহার করব, একটা নির্দিষ্ট রিলেশনের ক্ষেত্রে। দ্যাট মিনস এই ক্ষেত্রে এই টাপল ভেরিয়েবল বলা এইটাকেই যে আগের যে রিলেশনের নামটা ছিল ওই রিলেশনের নামটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল দেব, ঠিক আছে। সেটাকে বলা হয় কি টাপল ভেরিয়েবল বলা হয় ইউজিং এস ক্লোজ ব্যবহার করে। ক্লিয়ার। টাপল ভেরিয়েবলস আর ডিফাইন্ড ইন দ্য ফ্রম ক্লজ, এটা কোথায় ব্যবহার করা হবে, ফ্রম ক্লজের পর। টাপল ভেরিয়েবলটা আমরা ব্যবহার করব কোথায়, আফটার ফ্রম ক্লজ, ঠিক আছে। উইল হ্যাভ টু ইউজ দ্য ভেরিয়েবল আফটার ফ্রম ক্লজ। দ্যাট মিনস at first we will have to write the old name of the relation, then we'll use as clause and the tuple variable be either a, c, l, d, etc. এখন এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, ফাইন্ড অল কাস্টমার্স। এক্সাম্পলটা কি বলছে, ফাইন্ড অল কাস্টমার্স হু হ্যাভ এ লোন ফ্রম দ্য ব্যাংক, ফাইন্ড দেয়ার নেমস, লোন নাম্বারস অ্যান্ড লোন অ্যামাউন্ট। সিলেক্ট কাস্টমার নেম, এখানে দেখো L dot loan number, comma amount from borrower as B, loan as L. হ্যাঁ তাহলে দেখো বড়োয়ারটা হচ্ছে কি, এটা টাপল ভেরিয়েবলটা কি দেওয়া হলো, নতুন নাম করা হলো কি বি, এটাকে টাপল ভেরিয়েবল বলা হচ্ছে বি, ঠিক আছে। আর যে লোন রিলেশনটা সেটা হয়ে গেল কি অ্যাজ এল, এল হয়ে গেল। ক্লিয়ার। তাহলে আমরা এখন ব্যবহার করবো হায়ার এল ডট লোন নাম্বার ইকুয়ালস টু বি ডট লোন নাম্বার। এই যে এল, এই এলটাই হচ্ছে কি টাপল ভেরিয়েবল, ফ্রমের পরে আমরা এই ক্লোজটা ব্যবহার করব, ঠিক আছে। দ্য কিওয়ার্ড ইজ অ্যাজ ইজ অপশনাল, রিলেশন নেম ডট অ্যাট্রিবিউট নেম ইজ দ্য ইমপ্লিসিট ফাউন্ডেশন। তারপর দেখি স্ট্রিং অপারেশন নেক্সট। তাহলে আমরা টাপল ভেরিয়েবলটা কিভাবে করব সেটা আমরা দেখলাম যে ফ্রম ক্লজের পর আমরা এটা ব্যবহার করব। দেখো স্ট্রিং অপারেশন, string operation কি SQL specifies strings by enclosing them in single quotation. SQL এ স্ট্রিংটাকে আমরা কিভাবে ডিফাইন করব, সিঙ্গেল কোটেশনের মাধ্যমে যেটা লিখবো দ্যাট ইজ কল্ড স্ট্রিং। ফর এক্সাম্পল মোহাম্মদপুর, ঠিক আছে, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। দ্য মোস্ট কমনলি ইউজড অপারেশন অন স্ট্রিং ইজ প্যাটার্ন ম্যাচিং, ইজ ডান ইউজিং অপারেশন লাইক, অর্থাৎ লাইক ক্লোজটা আমরা ব্যবহার করব কি প্যাটার্ন ম্যাচিং এর জন্য। উইথ টু স্পেশাল ক্যারেক্টার্স, প্যাটার্নস আর কেস সেন্সিটিভস। এটা কি কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ মানে কি, কেস সেন্সিটিভ বলতে বোঝা যাচ্ছে কি যেমন সি একটা কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ছোট হাতের এ এবং বড় হাতের এ দুটো আলাদা অর্থ বহন করে, এটাকে বলা হয় কি কেস সেন্সিটিভ। এখন দেখো পার্সেন্টেজ মেসেজ দ্য সাবস্ট্রিং, পার্সেন্ট মেসেজ দ্য সাবস্ট্রিং এবং আন্ডারস্কোর মেসেজ দ্য ক্যারেক্টার। পার্সেন্ট এবং আন্ডারস্কোর পার্সেন্টেজ দ্বারা কি বুঝবো, যে মেসেজ এনি সাবস্ট্রিং, একটা সাবস্ট্রিংকে ই করার জন্য আইডেন্টিফাই করার জন্য আমরা ব্যবহার করব কি যে পার্সেন্ট। আর কোন সিঙ্গেল ক্যারেক্টারকে আইডেন্টিফাই করার জন্য আমরা ব্যবহার করব কি আন্ডারস্কোর ব্যবহার করব। এখন দেখো এখানে পেরি এক্সাম্পলটা খেয়াল করো,
পেরির পরে কি ব্যবহার করা হয়েছে? পার্সেন্ট। তার মানে কি? মেসেজ দ্য সাবস্ট্রিং। তার মানে পেরির পরে প্রথমে ইনিশিয়ালি কি দ্বারা শুরু হবে? পেরি দ্বারা শুরু হবে। মেসেজ এনি স্ট্রিং বিগিনিং উইথ পেরি। ক্লিয়ার? একটা স্ট্রিং যেটা কি দ্বারা শুরু হবে? পেরি। এরপরে এই সাবস্ট্রিং, দ্যাট মিনস যে কোনো যাই পেরি রিডস হতে পারে, পেরি মিট হতে পারে, পেরি লিড হতে পারে, পেরি বাইট হতে পারে, পেরি কুইট হতে পারে, যে কোনো কিছু, কিন্তু ইনিশিয়ালি শুরু হবে কি? পেরি দ্বারা। তারপর এই পার্সেন্টেজ মানে কি? পেরির পরে যাই থাকুক না কেন সেটাকে সে কি করবে? ম্যাচ করবে। ঠিক আছে? এটা একটা ম্যাচিং অপারেশন। ক্লিয়ার? তারপর দেখো সেকেন্ড এক্সাম্পলটা দেখো। প্রথমে পার্সেন্টেজ দেওয়া আছে আইডিজিই লাস্টে, অর্থাৎ এমন একটা স্ট্রিং সে খুঁজে বের করবে যেটার আইডিজিই পাবে। ঠিক আছে? মনে করো এই যে এই পেজে কোথাও আইডিজি আছে কিনা, তার বামে ডানে যাই থাকুক না কেন, এটা দ্বারা বোঝাচ্ছে অপশনাল এনি ক্যারেক্টার, এনি সাবস্ট্রিং। এই পার্সেন্টেজ দ্বারা বোঝাচ্ছে কি? এনি সাবস্ট্রিং। কিন্তু মাঝখানে কি অবশ্যই থাকতে হবে কি? আইডিজিই। ঠিক আছে? এখানে রহিম করিম যদু মধু যাই থাকুক না কেন, এই পার্সেন্টেজ আছে রহিম আইজ করিম। ঠিক আছে? আকাশ আকাশ আইডিজি। এখানে যদি থাকতো মনে করো বাতাস। ঠিক আছে? এটাকে সে কি করতো? ম্যাচ করতো। অর্থাৎ ম্যাচেস এনি সাবস্ট্রিং কন্টেইনিং আইডিজি এজ এ সাবস্ট্রিং। অর্থাৎ এমন একটা স্ট্রিং খুঁজে বের করবো যেখানে অবশ্যই কি? আইডিজি মাঝখানে থাকবে। ফর এক্সাম্পল যেমন পেরি রিডস। ঠিক আছে? এই যে আইডিজি আছে, তাই না? রক রাইডস রেস, আইডিজি আছে, এর বামে বামে এই পার্সেন্টেজ দ্বারা কি এইটুকু ম্যাচ করছে। তারপর মনে করো মিয়ানাস ব্রিজ। ঠিক আছে? আইডি, তার মনে করো এটা কি আছে? আর আইডিজি রাইডস অ্যাওয়ে। ঠিক আছে? তার মানে এই আইডিজি এর বামের ডানে যাই থাকুক না কেন, যদি আইডিজি থাকে সেটাকে সে ম্যাচ করবে। রেজাল্ট হিসাবে আমরা পাবো। এখন দেখো এটা দ্বারা কি বলছে? তিনটা আন্ডারস্কোর দেওয়া আছে। ম্যাচেস এনি স্ট্রিং অফ এক্স্যাক্টলি 3 ক্যারেক্টার্স, মানে 3টা ক্যারেক্টার আছে কিনা সেটাকে ম্যাচ করবে। এটা দ্বারা বলছে ম্যাচেস এনি স্ট্রিং অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স। এটা দ্বারা অ্যাট লিস্ট অন্তত পক্ষে 3টা ক্যারেক্টার থাকবে। ঠিক আছে? এখন এখানে দেখো আমরা কি এক্সাম্পলটা দেওয়া আছে। Find the names of all customers. Find the names of all. Find the names of all customers whose street address includes the substring main. যার কি থাকবে? স্ট্রিট অ্যাড্রেসটা কি দ্বারা শুরু হবে? সাবস্ট্রিংটা মেইন অবশ্যই থাকবে। ঠিক আছে? তোমার বাসার অ্যাড্রেসটা যদি মেইন দ্বারা শুরু হয় তাদেরকে সে আইডেন্টিফাই করবে। বুঝতে পেরেছো? মেইন দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা কিভাবে দেখব? সিলেক্ট কাস্টমার নেম। আমরা কাস্টমার নেম সেই সমস্ত কাস্টমার নেমকে পাই ফ্রম কাস্টমার হোয়ার কাস্টমার স্ট্রিট। কাস্টমার স্ট্রিট আমরা কি ক্লোজটা ব্যবহার করব কি? লাইক। লাইক কি কন্ডিশনটা কি? হোয়ার পর কি কন্ডিশন? কাস্টমার স্ট্রিটটা কি হবে? লাইক কি? মেইন। তাহলে মেইনের বামে ডানে যাই থাক না কেন, ঠিক আছে? মোহাম্মদপুর মেইন, এরপর কি থাকলো? অন্য কিছু থাকলো। ঠিক আছে? মিরপুর মেইন, এরপর থাকলো এর সাথে এডিশন যাই থাকুক না কেন। ঠিক আছে? জিগাতলা। তার মানে মেইন থাকতেই হবে। এর বামে ডানে, মেইনের বামে ডানে যাই থাকুক না কেন, অসুবিধা নেই আমাদের। ঠিক আছে? অ্যাটেন্ড প্রেজেন্ট কতজন? 33। ক্লিয়ার? তাহলে আমরা লাইকটা আমরা কিভাবে ব্যবহার করব? কেন ব্যবহার করব? আমরা ম্যাচিং এর জন্য। ঠিক আছে? সাবস্ট্রিং ম্যাচিং এর জন্য আমরা লাইক ক্লজটা ব্যবহার করে থাকি। আচ্ছা, পরে কি আছে যে অর্ডারিং দ্য ডিসপ্লে অফ টাপলস, অর্ডারিং করার জন্য, অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের জন্য আমরা একটা ক্লোজ ব্যবহার করে থাকি। সেই ক্লোজটার নাম হচ্ছে ডিএসসি এবং এএসসি, ডিসেন্ডিং অর্ডার এবং অ্যাসেন্ডিং অর্ডার। দেখো ডিসেন্ডিং অর্ডার এবং অ্যাসেন্ডিং অর্ডারের জন্য উই ক্যান স্পেসিফিক্যালি by default the order by clause list items in ascending order. নর্মালি কি থাকে? অর্ডার বাই ইউজ করলে কি অ্যাসেন্ডিং অর্ডার থাকে। ঠিক আছে? অর্ডার বাই ইউজ করলে নর্মালি আমরা কি পাবো? বাই ডিফল্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড়, তাই না?
আর ডিসেন্ডিং মানে কি, বড় থেকে ছোট। উই ক্যান স্পেসিফিক্যালি অ্যাগেইন অ্যাসাইন, আমরা নির্দিষ্টভাবে অ্যাসাইন করে দিতে পারি এএসসি অ্যান্ড ডিএসসি ফর অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার রেসপেক্টিভলি। অলসো অর্ডারিং ক্যান বি পারফর্মড অন মাল্টিপল কলামস, এটা কি বিভিন্ন কলামের উপর আমরা এটাকে পারফর্ম করতে পারি। এখানে দেওয়া আছে কি দেখো, সিলেক্ট স্টার। স্টার মানে কি, অল দ্য ফিল্ড। স্টার দ্বারা বোঝাচ্ছে কি, অল দ্য ফিল্ডস, ঠিক আছে, ফ্রম লোন। ক্লিয়ার? সিলেক্ট স্টার, স্টার মানে হচ্ছে কি, একটা রিলেশনের মধ্যে যতগুলো ফিল্ড আছে সমস্ত ফিল্ডগুলোকে সে মিন করছে। কোন টেবিল থেকে? ফ্রম লোন টেবিল থেকে। একটা লোন টেবিলে যে ফিল্ড নামগুলো থাকবে, ঠিক আছে, সব ফিল্ডগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। লোন ফিল্ডে আমাদের কি থাকে সাধারণত? লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট, তাই না? লোন রিলেশনের মধ্যে ফিল্ডগুলো থাকে কি, লোন নাম্বার, ব্রাঞ্চ নেম অ্যান্ড অ্যামাউন্ট। এখানে স্টার যদি ব্যবহার করি, আমরা এই তিনটা ফিল্ডকেই বুঝবো। লোন নাম্বার, ব্রাঞ্চ নেম এবং অ্যামাউন্ট, এই তিনটা ফিল্ড লেখার দরকার নেই, শুধুমাত্র স্টার ব্যবহার করলেই হবে। ফ্রম লোন, অর্ডার বাই অ্যামাউন্ট, অ্যামাউন্টটা কি হবে? ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, ঠিক আছে। অ্যামাউন্ট হলো কি, ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, আর লোন নাম্বারটা কি, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। এগুলো তোমরা কি করবা, যে তোমাদেরকে প্র্যাকটিক্যাল হয়েছে না, তোমরা একটা টেবিল তৈরি করবে, টেবিল তৈরি করে ভ্যালু ইনপুট দেবে, ঠিক আছে। ভ্যালু ইনপুট দিয়ে তারপর এই কোয়েরিগুলো করবে। ক্লিয়ার? তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এরপর দেখো সেট অপারেশনস। সেট অপারেশনের মধ্যে কি আছে? আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন এবং হচ্ছে কি মাইনাস বা এক্সেপ্ট। ইউনিয়ন, ইন্টারসেকশন। ইউনিয়ন অপারেশন কি? ইউনিয়ন অপারেশন হচ্ছে কি, দুইটার যোগ, তাই না? মনে করো 1 2 3 4 5 6, আমরা যদি ইউনিয়ন করি তাহলে কি হবে? 1 2 3 4 5 6 সব। আর ইন্টারসেকশন অপারেশন মানে কি, দুইটার মধ্যে যেগুলো কমন থাকবে সেটা হচ্ছে কি ইন্টারসেকশন, তাই না? ইন্টারসেক্ট অপারেশন। ইউনিয়ন তোমরা ইয়েতে পড়ছো, কি বলে এটাকে, ইউনিয়ন অপারেশন, ইন্টারসেক্ট অপারেশন, তাই না? এগুলো করেছো না? এক্সেপ্ট অপারেশন। এখন দেখো ইউনিয়ন অপারেশনের এখানে আমরা কোয়েরি দেখি এসকিউএল এর ক্ষেত্রে, ফাইন্ড all customers having a loan and account or both at the bank, ঠিক আছে। হ্যাভিং এ লোন অর্থাৎ লোন নিয়েছে এবং তাদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে অথবা দুইটাই আছে, আর বোথ এট দ্য অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর, তারপর ইউনিয়ন দিয়ে এটাকে অ্যাড করব। সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বড়োয়ার, অর্থাৎ বলছে কি যাদের কি আছে, লোন আছে। তো লোনের ফিল্ডটা কি আমরা দেখি, স্কিমাটা দেখি। লোনের ফিল্ডে আছে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম এবং এখানে কি ব্যবহার করছে, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর থেকে কাস্টমার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। ডিপোজিটর স্কিমার আমাদের ফিল্ডগুলো হচ্ছে কাস্টমার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এখানে কি চেয়েছে, যে আমাদের অ্যান অ্যাকাউন্ট। আর একটা ব্যবহার করছে কি, ডিপোজিটর বড়োয়ার মধ্যে কি আছে, কাস্টমার নেম অ্যান্ড লোন নাম্বার, অর্থাৎ বড়োয়ার মধ্যে আছে কি লোন নাম্বার, অর্থাৎ যারা লোন নিয়েছে, তাহলে তাদেরকে ইউনিয়ন করবে এই দুটা, অথবা উভয় যদি থাকে সবগুলোকে ইউনিয়ন করবে। এটা হচ্ছে আমরা কি ব্যবহার করব, ইউনিয়ন ব্যবহার করব। এখানে কি বলছে দেখো, আনলাইক দ্য সিলেক্ট ক্লজ দ্য ইউনিয়ন অপারেশন অটোমেটিক্যালি এলিমেন্টস ডুপ্লিকেট, অর্থাৎ যদি দুটোর মধ্যে ডুপ্লিকেট থাকে সেই ডুপ্লিকেটগুলো বাদ দেয়, ঠিক আছে। মনে করো 1 2 3 আর একটা এ সেট, আমরা সেট অপারেশনের ক্ষেত্রে করছে, এ সেটে আছে 1 2 3, বি সেটে আছে 3 4 5, তাহলে কি 3 কমন আছে, তাহলে 3 তো দুইবার লেখার দরকার নেই, ঠিক আছে। 3 দুইবার লেখার দরকার নেই, তাহলে 1 2 3, তাহলে কি হবে 4 5। ক্লিয়ার? একটা সেট এ সেটে আছে কত ভ্যালুগুলো আছে, মনে করো 1 2 3, আর বি সেটে আছে কত 3 4 5। তাহলে আমরা এ ইউনিয়ন যদি বি করি তাহলে আমরা কি পাবো, 1 2 3 4 5। তাহলে এখানে দেখো তিনটা আছে কি ডুপ্লিকেট, তাহলে 3 তো দুইবার লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আর যদি ইন্টারসেক্ট করা হয়, এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে আমরা কি পাবো, দুটোর মধ্যে কমন কি আছে 3, তাহলে রেজাল্ট কি হবে 3। ক্লিয়ার? তাহলে সেটা এখানে দেখো। তাহলে এক্ষেত্রে যখন এখানে বলছে কি, যখন আমরা ইউনিয়ন অপারেশন ব্যবহার করবো অটোমেটিক্যালি এলিমেন্টস ডুপ্লিকেট, অর্থাৎ ডুপ্লিকেট থাকলে কি হবে, সেটা বাদ যাবে। ক্লিয়ার? এখানে যেমন 3 ডুপ্লিকেট আছে, 3টাকে বাদ যাবে। এই ইউনিয়ন বি করলে কি হবে, 1 2 3 4 5, আর ইন্টারসেক্ট করলে কি হবে, যে 3।
আর এখানে বলছে কি উই ওয়ান্ট টু রিটেন অল ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেট রাখতে চাও তখন আমরা ব্যবহার করব কি ইউনিয়ন অল, অর্থাৎ তখন আমরা অ্যান্সারটা আসবে কি ইউনিয়ন বি করলে 1 2 3 3 3 দুইবার আসবে 4 5 1 2 3 3 4 5, ঠিক আছে, যদি আমরা ইউনিয়ন অল ব্যবহার করি। আর যদি শুধু ইউনিয়ন ব্যবহার করি সেক্ষেত্রে কি ডুপ্লিকেটটা বাদ যাবে। ক্লিয়ার? এরপর কি আছে ইন্টারসেক্ট অপারেশন, তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে ইন্টারসেক্ট লিখবো আমরা। দেখো ইন্টারসেক্ট ফাইন্ড অল কাস্টমার্স হু হ্যাভ বোথ এ লোন অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাট দ্য ব্যাংক, দুই জায়গায় লোনও আছে আর অ্যাকাউন্ট আছে, বোথ এ লোন অ্যান্ড অ্যাকাউন্ট তাদেরকে, অর্থাৎ যেটা ইন্টারসেক্ট। যেমন তাহলে এ সেট এবং বি সেটের মধ্যে এখানে যদি আমরা ইন্টারসেক্ট করি তাহলে আমরা কি পাবো 3 3 কি আছে দুই জায়গায় কমন আছে, তাহলে আমরা কি লিখবো ইন্টারসেক্ট লিখবো। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি কি করবে যে ডুপ্লিকেট যদি থাকে তাহলে সেটা বাদ যাবে। আর যদি ইন্টারসেক্ট অল যদি লিখি ইফ উই ওয়ান্ট টু রিটেন অল ডুপ্লিকেটস, যদি ডুপ্লিকেটসগুলো রাখতে চাই তাহলে আমরা কি লিখবো অল শব্দটা ব্যবহার করবো, ইন্টারসেক্ট অল। ক্লিয়ার? ডুপ্লিকেট যদি 3 দুইবার থাকে দুই জায়গায় তাহলে কি দুইবারেই আসবে। আর এক্সেপ্ট অপারেশন মানে কি মাইনাস অপারেশন, ফাইন্ড অল কাস্টমার্স হু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বাট নো লোন, হু হ্যাভ এ অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু তাদের কোনো লোন নেই এট দ্য ব্যাংক, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর, সিলেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটর। ডিপোজিটরের আমাদের কি আছে দেখো কাস্টমার এবং অ্যাকাউন্ট নাম্বার, তাহলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার ডিপোজিটর অ্যাকাউন্ট নাম্বার আছে, এখান থেকে কি মাইনাস করবো আমরা সিলেক্ট কাস্টমার নেম ফ্রম বড়োয়ার, বড়োয়ার মধ্যে কি আছে লোন নাম্বার। ঠিক আছে, তাহলে মাইনাস ব্যবহার করলে কি হবে আমরা কি যে একটা থেকে একটা এক্সেপ্ট অপারেশন এটা বাদ যাবে। ঠিক আছে, আর মাইনাস অল দিলে কি হবে রিটেন ডুপ্লিকেটস। এরপর কি আছে এগ্রিগেট ফাংশন, তোমরা চ্যাপ্টার 3তেও এইগুলো পড়ছো। এখন এসকিউএল এর মধ্যে এগ্রিগেট ফাংশনগুলো কি আছে আমরা দেখবো, এটা হলো কি এক্সেপ্ট অপারেশন বা মাইনাস অপারেশন। এখন দেখো এগ্রিগেট ফাংশনগুলো কি আছে, এগ্রিগেট ফাংশনস আর ফাংশন দ্যাট টেক এ কালেকশন অফ ভ্যালুস, কালেকশন অফ ভ্যালুস। ঠিক আছে, একাধিক ভ্যালু আমরা নেব, একাধিক ভ্যালু নিয়ে আমরা কি করব আমরা ইনপুট দেব একাধিক ভ্যালু, ফাইনালি আমরা কি রিটার্ন করব কি সিঙ্গেল ভ্যালু আমরা রিটার্ন করব। এটা হচ্ছে কি এগ্রিগেট ফাংশন উইল টেক এ কালেকশন অফ ভ্যালুস মাল্টিপল ভ্যালুস and return a single value. SQL offers 5 built-in aggregate function. এই aggregate function কয়টা আছে? 5টা আছে। একটা আছে average, AVG, আর একটা আছে minimum, MIN, আর একটা আছে maximum, max, আর একটা আছে total বা sum, আর একটা আছে count। এই 5টা aggregate function। average, minimum, maximum, sum and count, এই 5টা। তাহলে অ্যাভারেজের কাজ কি, যে আমরা যদি একাধিক ভ্যালু নেই তাহলে আমরা কি পাবো সেখান থেকে গড়টা পাবো, তাহলে একাধিক ভ্যালু ইনপুট দেবো পাবো কি গড়টা। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাভারেজ। মিনিমাম মানে কি যে একাধিক ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট যে ভ্যালুটা। ম্যাক্স মানে কি একাধিক ভ্যালু দেবো সেখান থেকে যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই তাহলে আমরা ম্যাক্স ফাংশন ব্যবহার করব। সামের ক্ষেত্রে কি করব টোটাল, অর্থাৎ যে ভ্যালুগুলো মনে করো ব্যালেন্স আছে, ঠিক আছে, তো একটা ব্রাঞ্চে কত টাকা মোট ব্যালেন্স আছে, অর্থাৎ যত কাস্টমার আছে তাদের ডিপোজিট কত আছে সমস্ত ব্যালেন্স যদি জানতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি সাম। ঠিক আছে, কাউন্ট মনে করো একটা ব্রাঞ্চে কতজন কাস্টমার আছে তাদের সংখ্যা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি কাউন্ট। আমরা নেক্সট ক্লাসে এগুলো আমরা ডিটেলস এক্সাম্পলগুলো দেখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই তোমরা পড়বে। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, প্রেজেন্ট কতজন? 33। কোশ্চেন কি ভর্তি হয়েছো? আগে আমার প্রশ্নের উত্তর দাও। জি স্যার। যারা ভর্তি হওনি এখনো ভর্তি হয়ে যাও। ঠিক আছে।